তো গতদিন যে আমি কেসটা দিয়েছিলাম সেই কেসটা আমি আপনার ওটা বেলেডোনার কেস ছিল নিঃসন্দেহে। আপনারা বেলেডোনা যেহেতু পড়া হচ্ছে সবাই এটা জানেন, কিন্তু অনেকে চেষ্টা করেছেন সেখানে দেওয়ার। অনেকে দেখছি জোর করে, আমি আর এখন ওপেন করছি না ক্লাসরুম, জোর করে নিয়ে গেছেন। যেমন আমি সেদিন বলতেছিলাম যে ইনডিফারেন্স অল্টারনেটিং উইথ সেন্সিটিভনেস, মানে রুব্রিক্সটা কি বলছিলাম, সেন্সিটিভনেস অল্টারনেটিং উইথ ইনডিফারেন্স। এই রুব্রিক্স আপনারা ওখানে জোর করে ঢুকাই দিয়েছেন। আমি কি বলছিলাম? সেন্সিটিভ অল্টারনেটিভ উইথ ইনডিফারেন্স। একজন একটু বলেন তো, কারো মনে আছে? জি বলে ফেলেন, কে কে বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন। ডক্টর স্যার বলবো। ডক্টর মোহাম্মদ শিকদার বলেন প্লিজ। জি স্যার। স্যার বিষয়টা হচ্ছে যে বেলোডোনা রোগী সাধারণত তার যখন প্রবলেম হয় সে এই ব্যাপারটা নিয়ে তেমন সিরিয়াস থাকে না। সে চিন্তা করে দেখি কি হয়, একটু দেখি। দেখতেই তো যখন ব্যাপারটা এমন হয়ে যায় যে সে আর সহ্য করতে পারতেছে না বা আসন্ন অনেক বিপদ মনে করে যে এটাতে আমার খুব সমস্যা হতে পারে, তখন সে সেন্সিটিভিটি তার ভিতরে চলে আসে যে আমাকে এখন একটা কিছু করতে হবে। ডাক্তার কাছে, কিন্তু ইন বিটুইন সে কি করে? যখন সেন্সিটিভিটিটা প্রথমে তো ইনডিফারেন্স থাকলো, তাই না? তারপরে যখন সেন্সিটিভিটি তার মধ্যে চলে আসলো, তখন সে কি করলো? ওই সময় তখন সে কি করে? ওই সময় সে কোনো ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবে, না মানে। না না না, হলো না। ডাক্তারের কাছে তো গেল, এটা আচ্ছা। তো গেল তো কয়েকদিন পরে। প্রথমে তো তার প্রবলেম হলো, এবার প্রবলেমটাকে সে কিভাবে ট্যাকেল করে বলেন? কোমর ব্যথা হলো, এটা ঘাড় ব্যথা হলো, তখন কি করলো? স্যার এটা পরেরটা ভালো করে খেয়াল করে ভুলে শুনিনি গেছে, স্যার, একটু ভুলে শুনছিলাম গেছে। ওইটুকু মনে আছে। তার লাইট ডিজার ফর ওতে আলো চায়, বাইরে হতে চায়। না সেটা তো বটেই, সেটা তো বেলেডোনার ক্যারেক্টার বলতেছেন, কিন্তু আমি এই রুব্রিক্সের জায়গায় আসছি। ইনডিফারেন্স নিজের মতো করে সলভ করার চেষ্টা করে। হ্যাঁ, এটা করে, কিন্তু আপনি তো ওখানে ভুল লিখেছেন। আপনি ওখানে কোত্থেকে কি পাইলেন, কি শিখলেন, আপনি কি বলতেছেন আর অ্যাপ্লাই করার সময় কেন কি? স্যার, উনি নিজের মতো করে করেছেন, ওই যে উনি অ্যাসিডিটির ওষুধ খেয়েছেন, কি কি সব খেলেন না, ওটা তো উনি কারো পরামর্শ নেননি, নিজের মতো করেই খেয়েছেন। নিজের মতন করে করেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গাটা যেটা করে, কিছু খাওয়ার থেকে সে চেষ্টা করে কিছু টোটকা বা কিছু এক্সারসাইজ বা কোনো পন্থা অবলম্বন করার। দেখা যাচ্ছে ঘাড় ব্যথা করলে একটু এক্সারসাইজ করলো, হাত টাত মেললো, একটু ইয়ে করলো, একটু কোমর টোমর দোলালো। হ্যাঁ, এই দুলায় যে কাভার আপ করতেছে, করে তারপরে কি হবে, এর কয়েকটা স্টেজ আছে। করলো, করার পরে ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেল, এভাবে চললো, সে আবার তার কাজে মনোযোগ দিয়ে দিল। আমার এই কথাগুলোর সাথে কেসটাকে মিলাতে হবে। আমাকে একটা নিয়ে নিলাম আর করে ফেললাম, সেটা করা যাবে না। এরপরে সে কি করতেছে, এরপরে আবার যখন ব্যথা আসলো তখন গতবার তো এই করে গেল, তখন আবার একটু হেলে দুলে ব্যায়াম ট্যাম করে কাভার আপ করার চেষ্টা করলো। কাভার আপ করার পরে ভালো হয়ে গেল, আবার কাজে মনোযোগ দিল। এবার আবার দেখা যাচ্ছে আসছে, কিন্তু এবার এত বেশি হয়ে গেছে সে আর উঠতে পারতেছে না। তখন সে ভাবতেছে না আমার এই ব্যায়াম ট্যাম দেওয়া হবে না, এবার সে সেন্সিটিভিটির মধ্যে চলে আসলো। মানে একবার ওষুধ খাইলো আর আপনার কাছে আসলো, আপনি ইনডিফারেন্স অল্টারনেটিং উইথ সেন্সিটিভনেস নিয়ে নিলেন, এটা কিন্তু না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, ওই কেসে আপনারা কমিউনিকেটিভ একজন লিখেছেন, ঠিক আছে? আমার সম্ভবত ডক্টর কাশ্মীর রহমান বলেছেন। কমিউনিকেটিভ এর বিষয়টা কি? আমি কমিউনিকেটিভ কি বলেছিলাম? কমিউনিকেটিভ মানে হচ্ছে কথা কম কাজে বেশি হবে। রুগী কি করবে? রুগী বারবার দেখা যায়, ডাক্তার সাহেব আমার এখানে ব্যথা, আমার এইখানে ব্যথা, আমার এইখানে যন্ত্রণা, বারবার কথা বলবে এবং বারে 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 ইন্ডিকেশন, মানে সেটা উল্লেখযোগ্য পরিমাণে হবে। একবার দেখাই দিল, হ্যাঁ একবার দেখাই দিল, গোপন জায়গায় ইয়ে করলো, নেকেট ডিজায়ার পর নিয়েছেন, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ওটা কমিউনিকেটিভ না। প্রত্যেকটা যে কমিউনিকেটিভ, তার প্রত্যেকটা স্টেটমেন্টের মধ্যে, প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে আপনি কমিউনিকেশন পাবেন। অনেকবার, 1 2 3, প্রথমবারে যখন দেখালো আপনি আঙ্গুলটা এরকম করে ধরে নিলেন যে কমিউনিকেটিভের দিকে যাচ্ছি, দেখি দ্বিতীয়বার করে কিনা। দ্বিতীয়বার যখন আবার করলো তখন 2বার নিয়ে নিলেন, কিন্তু আপনি রুব্রিক্স কমিউনিকেটিভ নিলেন না। এবার তৃতীয়বার যখন আবার দেখাচ্ছে, আবার বুঝাচ্ছে, এই চ্যানে চুড়ে এইখানে হয়েছে, হ্যান হয়েছে, এবার নিয়ে আপনি কমিউনিকেটিভের দিকে যান। আমি ক্লিয়ার করতে পারলাম? একবার দেখাই দিল আর আপনি নিয়ে নিলেন, ডেফিনেটলি এটা করবেন না। ঠিক আছে? এবার রুগী ইয়ে করলো, রোগ হলো,
প্যারাসিটামল খেয়ে ফেললো, খাইতে না প্যারাসিটামল হলো না, আমি যাই ডাক্তারের কাছে যাই, যে ওষুধ নিয়ে আসলাম। ইনডিফারেন্স অল্টারনেটিং উইথ সেন্সিটিভ নিয়ে নেবেন, এটা কিন্তু করবেন না। এগুলো হলো বারবার যে এগুলো হলো অ্যাটিটিউড, এগুলো হলো এক ধরনের অ্যাটিটিউড, এক ধরনের কর্ম, একটা লেভেল পর্যন্ত। একবার হলো, হ্যাঁ ঠিক আছে, এবার কি ডাক্তারের কাছে যাব, আচ্ছা যাওয়ার আগে আরেকবার একটু করে দেখি, করে দেখলাম, বা আরেকবার একটু নাপা খেয়ে দেখলাম, ভালো হলাম, থাক, আর না, আবার ইনডিফারেন্স হয়ে গেলাম। আবার আসলো, আবার একটু নাপা খেয়ে দেখলাম, না মনে হয় ভালোই আছে, ঠিক আছে বাদ। আবার হলো, আমি আবার দেখলাম যে না, নাপা খাইছি, নাপা খায় তো কাজ হচ্ছে না, না বাবা তাহলে তো কাম খাম হয়ে গেছে, অন্য কিছু নাপা দিয়ে হবে না, এবার ডাক্তারের কাছে যাই। তখন আপনি ইনডিফারেন্স সেনসিটিভ অল্টারনেটিং উইথ সেনসিটিভ এর কথা চিন্তা করবেন। আমি ক্লিয়ার করতে পারলাম? কি কেউ বুঝতে পারেননি, এরকম কেউ আছেন? সবাই নীরব। স্যার বুঝেছি বুঝতে স্যার। পারছি স্যার। হুম। তো যে কেসটা দিয়েছিলাম, এই রোগিনী আমার এলাকায় থাকেন, মানে মহিলা, আমার পেছনেই, আমাদের চেম্বারের পেছনেই তার আবাসস্থল। তার পরিবারের সকল সদস্যই আমাদের কাছে আসেন এবং চিকিৎসা নেয়, কোনো প্রবলেম হলে আমাদের কাছ থেকে পরামর্শ নেয়, ফোন করে। বলা যায় আমরা তাদের ফ্যামিলি ডাক্তার, পুরো ফ্যামিলি ডাক্তার। তো রোগীর বয়স 36, 2 বাচ্চার মা। এবার তিনি আসছেন, 2 দিন থেকে তার পেটের বাম দিকে প্রচন্ড ব্যথা করছে। তো যেহেতু আসে মাঝে মধ্যে, জিজ্ঞাসা করলাম আজকে কেন আসতে হলো। তো রুগী খুব ধীরে ধীরে বলছে, খুব স্লো কণ্ঠে, আওয়াজে মানে কোনো ইয়ে নাই, স্ট্রংনেস নাই, কোনো পাওয়ার নাই। ডাক্তার সাহেব, বুকে খুব ব্যথা করছে, পেটে খুব ব্যথা করছে। কোন জায়গায়? তো রুগী খুব সুন্দরভাবে কাপড়টা আলতো করে একটু চেড়ে, মানে শাড়ি পরে থাকে তো, জাস্ট ওই ইয়েটা আমার তো দেখতে পাচ্ছেন না, একটু হালকা করে এরকম করে চেড়ে হাত দিয়ে জায়গাটা দেখাই দিল। এই ঠিক সিজারের যে জায়গাটা আছে তার একটু ওই বরাবর আর কি। এখান থেকে ব্যথাটা এদিক থেকে এদিকে শুরু হয়ে যাচ্ছে। রোগী হাত দিয়ে ইন্ডিকেশন করে দেখাই দিল, বাস। তো তাকে জিজ্ঞাসা করলাম কবে থেকে এরকম হচ্ছে, বলে যে গত পরশুদিন বিকাল থেকে এরকম হচ্ছে। তো দুপুরে একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠার পরে দেখি ব্যথা শুরু হয়ে গেছে। বাসার কাজ করতে পারছিলাম না, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে পারছি না, তাদের যত্ন নিতে পারছি না ব্যথার জন্য। তো ব্যথাটা যেন কারেন্টের মতন করে শক দিচ্ছে, হঠাৎ করে চিলিক মেরে ওঠে কারেন্টের মতন করে। তো রুগী কথা বলতেছে আর ওই ধীরে ধীরে হাত বুলাচ্ছে, এটা কিন্তু আমাকে দেখাচ্ছে না, তার কষ্ট হচ্ছে বিধায় সে হাত বুলাচ্ছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার পেট কি কামড়াচ্ছে? অনেক সময় এই টাইপের রুগীরা মানে সঠিক জিনিসটা এক্সপ্রেস করতে পারে না। তো রুগী অস্থির চিত্তে উত্তর দিল, না পেট কামড়ায় না, এটা পেট মানে ঠিক পেটের ভেতরের ব্যথা না, মনে হচ্ছে যে সিজারের যে দাগটা আছে, সিজারের জন্য যেটা কেটেছিল, সেই সেলাইয়ের জায়গা থেকে থেকে উপর পর্যন্ত ব্যথা, তল পেটে এক ধরনের চাপ ধরে আছে। তো আমি বাচ্চাদের জন্য যখন কিছু করতে যাচ্ছি বা তাদের সাথে একটু জোরে কথা বলতেছি, একটু চিৎকার, বাচ্চারা খুব দুষ্টু, একটু চিৎকার করতে যে জোরে কথা বলতেছি, তখনই যেন 220 ডিগ্রি ভোল্টের কারেন্টের মতন ঝটকা লাগছে। তো শান্তি পাচ্ছি না, খুবই দুর্বল অনুভব, কথার মধ্যে কিন্তু দুর্বলতা ছিল, খুবই দুর্বল অনুভব করছি। জিজ্ঞাসা করলাম আপনার কি টয়লেট ক্লিয়ার হচ্ছে? তো রুগী উত্তর দিল একদমই ক্লিয়ার হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম ব্যথা হলে তখন কি করছেন, ব্যথা হলে আপনি কিভাবে এটাকে ম্যানেজ করছেন? প্রশ্নটা এরকম, এই প্রশ্নটা আমি এভাবে করি। এই অসুস্থতা যখন বেশি হয়, এই কোশ্চেনটা আপনারাও করবেন, লিখে নেন। এই কষ্ট XYZ, এই কষ্ট হলে কষ্টটা আপনি কি করে ম্যানেজ করেন, ব্যথা যখন হয় তখন কি করেন, ব্যথা হলে কিভাবে কাজ করেন, এগুলো একই টাইপের কোশ্চেন। ঠিক আছে? তো রোগী উত্তর দিল যে ডান কাত হয়ে শুয়ে থাকি, মুভমেন্টের সাথে সাথে ব্যথা বাড়ে। তো তাকে জিজ্ঞাসা করলাম কোনো ওষুধ খেয়েছেন কি? তো বললো যে প্রথমে ভেবেছিলাম এটা অ্যাসিডিটির জন্য ব্যথা হলো, যেহেতু আমার মানে একদম মানে কি বলবো,
অনেক দিনের পেশেন্ট, পুরনো পেশেন্ট, সে নিজেই সবকিছু জানে। তার কাছে ধরেন জ্বরের ওষুধ আছে, গ্যাসের জন্য ক্যাপসিকাম খায়, তারপরে আরো অনেক, ইভেন দেন আমশার জন্য হলেরিনাও রাখা আছে, এরকম অনেক জিনিস, মাদার টিংচার, অমুক তমুক, ক্যান্থারিস, কেটে গেলে আর্নিকা, ক্যালেন্ডুলা, এগুলো সব রাখা আছে। তো সে ছোটখাটো একটা ডাক্তার, এটাও কিন্তু আমাদের একটা পজিটিভনেস। আপনি ফার্স্ট এইডের জন্য যদি পেশেন্টকে হোমিওপ্যাথিতে করতে পারেন, যেমন কিছুটা এডুকেটেড কিন্তু আমরা ইচ্ছা করলে পেশেন্টদেরকে করতে পারি। যেমন ধরেন যে পুড়ে গেল, আমরা ফার্স্ট এইড হিসাবে ক্যান্থারিসের কথা চিন্তা করতে পারি, কেটে গেল ক্যালেন্ডুলার কথা ভাবতে পারি, আঘাত পেল আর্নিকার কথা, এবং ফার্স্ট এইড এইটু শিক্ষিত কিন্তু আপনি যখন একটা পেশেন্টকে করবেন, সে ডেফিনেটলি আপনার মানে আপনি তার ফ্যামিলি ডক্টর হয়ে যাবেন। ফ্যামিলি ডক্টর হওয়ার অনেক সুবিধা। হ্যাঁ, যারা এটাকে একদম প্রফেশন হিসাবে নিয়েছেন তারা এই কাজগুলো করবেন, একটা সেট অফ মেডিসিন পেশেন্টকে দিয়ে দিবেন, যেটা দেখা যাচ্ছে যে আপনি নট নেসেসারি তখন মাইন্ড করতে হবে, আপনি হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল বা যে কোনো ইয়েতে হয় একটা সেট তাদের কাছে রেডি করে রাখবেন। তো যাক, তো এই পেশেন্ট ক্যাপসিকাম 3x খেয়েছিল, কাজ হয়নি। পরে লিকুইড অ্যান্টাসিড, অমিডন খেয়েছি, এতে কিছু সময়ের জন্য আরাম পাই, কিন্তু ব্যথা কিন্তু সব সময় থাকছে না। হঠাৎ করে চিলিক মেরে উঠে ঘুমালে কিছুটা আরাম পাই, ঘুম থেকে ওঠার পর আবার ব্যথা শুরু হয়, শান্তিতে থাকতে পারতেছি না, কথা বলার সময় ওই জায়গাটা টিস টিস করতে করতে থাকে। তো ব্যথার কারণে 2 দিন থেকে বাচ্চাদেরকে ঠিকঠাক খাওয়াতে পারছি, ছোট বাচ্চা তো মুখে তুলে খাওয়াতে হয়, ঠিক মতো খাওয়াতে পারি না, তাদের বাইরে ঘুরতে নিয়ে যেতে পারি না। আমার হাজবেন্ড অফিসে যায়, বাচ্চারা সারাদিন আমার কাছে থাকে, তাদের সাথে একটু জোরে কথা বলতে পারি না, কথা বলবো সেটা করতে পারতেছি না। খুব ভয় লাগে বাচ্চাদের আমি কিভাবে ম্যানেজ করব, খুব ভয় লাগে বাচ্চাদের আমি কিভাবে ম্যানেজ করব। ছোট ছেলেটার মুখে খাবার তুলে খাওয়াতে হয়, বড়টাকে ভাত মাখায় দিয়ে রেডি করতে হয়, ব্যথায় তো আমি মানে সম্পূর্ণ কাহিল হয়ে গেছি। তো আমি প্রশ্ন করলাম, এই যে বাচ্চাদেরকে ঠিক মতো যত্ন নিতে পারছেন না, তাদের বাইরে নিয়ে যেতে পারতেছেন না, এই কারণে আপনার মধ্যে কি টেনশন কাজ করে, কি ভাবনা কাজ করে, কোনো ভয় ভাবনা কি কাজ করে, তৈরি হয়েছে? তো রুগী বলতেছে যে আমি বাইরে যেতে রেডি হলাম কিন্তু পারলাম না, যেন হঠাৎ যেন কারেন্টের ঝটকা লাগলো, মনে হয় একদম খিল ধরে গেছে। এই যে আপনার ক্লিনিকে বসে আছি, এখনো অনেক কষ্ট হচ্ছে, আমি এই ব্যথার কারণে এতটাই অসুস্থ বোধ করছি যে কোনো কাজে মন দিতে পারতেছি না, এই ব্যথাটা এত বেশি যে আপনাকে আমি কিভাবে বোঝাবো। আরো কিছু কথোপকথন ছিল, কিন্তু আমার কেসের জন্য এইটুকুই এনাফ। তো আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা অনেকেই অ্যান্সার দিয়েছেন, তার মধ্যে সর্বাধিক সঠিক অ্যান্সার দিয়েছেন ডক্টর আবুল বাশার, তার জন্য শুভকামনা, তিনি ভালো করতে পারবেন। আমি এই কেসটা এর আগেও একবার শেয়ার করেছিলাম, এটা নিয়ে ব্যাখ্যাও করেছিলাম, আপনাদের হয়তো মনে নাই। এই কেসগুলা বারবার বললে, বারবার করলে এই টাইপের অনেক পেশেন্ট আপনার কাছে আসবে। এটা কিন্তু একটা বেলেডোনার ফ্যাসেট। বেলেডোনায় আমরা জানি কোনো জিনিস নিয়ে টেনশন করে না, কোনো জিনিস নিয়ে করে না, ভয় থাকে না। হ্যাঁ, আমার বাচ্চাদের কথা মনে হয়, আর বললাম আর সাথে সাথে আপনি অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, ইমপেশেন্ট চিলড্রেন অ্যাবাউট নিয়ে নেবেন, এটা কিন্তু না। এই বিষয়গুলো হচ্ছে বারবার রোগীর মধ্যে থেকে আসবে, রোগীর মধ্যে যখন অনেক বেশি প্রভাব থাকবে তখনই আমরা নেব। বেনিভলেন্স তো খুব পজিটিভ একটা জিনিস, তাই না? বেনিভলেন্স নিঃসন্দেহে অনেক পজিটিভ একটা জিনিস, এর সাথে মানে কেউ দ্বিমত পোষণ করবে না। জেনারাস, খুব ভালো নেচার, ভার্চু, খুব ভালো ভার্চু, খুব ভালো গুণ, কিন্তু এগুলাকে আপনার রেপার্টরিতে দেওয়া আছে। কেন দেওয়া আছে? নিশ্চয়ই এগুলা পজিটিভ ওয়েতে আছে বলে দেওয়া নাই, নেগেটিভ আছে বলেই এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝতে হবে। তো এই কেসটাকে আমরা কি নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম ডক্টর বাশার যেটা দিয়েছেন, delusion possessed of being, delusion possessed, being possessed আর কি। তো possessed নিয়ে আমি আলোচনা করেছিলাম বেশ কিছুবার, ঠিক আছে, বেশ কিছুবার। একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য রেডি করা আছে, ভিডিওটা আমি 2-3 বার দেখাইছি, আবার দেখাচ্ছি, অনেকে নতুন আছেন তারাও একটু দেখে নেন। আর আপনারা
লেট করে ক্লাসে জয়েন করবেন না, তাহলে আসলে এই ভিডিওগুলো তার ইয়েতে থাকবে না, ইউটিউবে থাকবে না, কারণ এগুলা কপিরাইটেড আইটেম। ঠিক আছে, পজেসের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু খুঁজে পাচ্ছি না, গেল ভাই। আরেক যন্ত্রণা তাদের। তাড়াহুড়া করে এসে আজকে আসলে প্রিপারেশনটা নিতে পারিনি, কারণে খুঁজেও পাচ্ছি না। আচ্ছা, আমি খুবই সরি, আমি পজেস্টের ইয়েটা আমি পরে আপনাদেরকে দেখাবো নি, হ্যাঁ, এটা বাকি থাকলো। ভিডিওটা দেখলে অনেক ইজি হয়ে যায় বুঝতে। তো যাক, পজেস্টের ডিকশনারি মিনিং, আবিধানিক অর্থ হলো অধিকার করা, আবিষ্ট, আচ্ছন্ন, অধিকৃত, অধিষ্ঠিত, ভূতাবিষ্ট। হ্যাঁ, আমি দিয়ে দিলাম পজেস্টের বাংলা অধিকারী। এগুলো খুব কঠিন কঠিন বাংলা, এইভাবে বোঝাও মুশকিল। তো পজেস্টের মূল বিষয়টা হলো, মূল মানে যেটা হলো কোনো জিনিস বা কোনো বস্তুর নিয়ন্ত্রণে আছে, এটা হলো পজেস্ট। এই রুব্রিক্সটা, ডেলুশন বিইং পজেস্ট, এই রুব্রিক্সটাকে যদি আমরা বাংলা করি, অর্থ করি, তাহলে এরকম দাঁড়াবে যে ডেলুশন মানে রোগীর কাছে মনে হচ্ছে, ব্যক্তির কাছে মনে হচ্ছে যে সে অন্যের অধীনে আছে, সে অন্যের নিয়ন্ত্রণে আছে, সে যেন তার নিজের হুঁশে নাই, যে শক্তি তার মধ্যে প্রবেশ করেছে সে যেন তার অধীনে কাজ করছে, তার ইচ্ছা মতো কাজ করছে, এটা হলো পজেস্ট। বুঝতে পারছেন? পজেস্টের অর্থ হলো আপনি অন্যের অধীনে চলে গেছেন এবং তার ইচ্ছায় আপনাকে কাজ করতে হচ্ছে। আরো ভালো করে বাংলা করে দিলাম, তার ইচ্ছায় আপনাকে কাজ করতে হচ্ছে বা করতে হবে, পজেস্ট মানে। এখন কার এটা, সেটা একটা অসুস্থতা হতে পারে, কোন একটা, এই যে চিলিক মেরে ব্যথা লাগার বিষয় যেটা বললাম, এটা একটা অসুস্থতা হতে পারে। রোগী মনে করবে যে আমি এই অসুস্থতার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছি। কোনো পরিস্থিতির কারণ হতে পারে, কোনো ব্যক্তির কারণে হতে পারে, বা কোনো শক্তির কারণে হতে পারে। কিন্তু যে ব্যক্তি আপনাকে নিয়ন্ত্রণ করছে সেই ব্যক্তি হচ্ছে আপনার থেকে বেশি শক্তিশালী। আপনাকে, আপনার তাকে ম্যানেজ করার, তাকে ডমিনেট করার, তাকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার নাই, বিধায় তার শর্ত মোতাবেক আপনাকে চলতে হবে। বুঝতে পারছেন? খুবই ইজি। এমন একটা জিনিস যেটা আপনার উপরে ভর করেছে, আপনাকে নিয়ন্ত্রণ করছে, যার শক্তি আপনার থেকে বেশি, আপনার ক্ষমতা নাই তাকে ওভারকাম করা, তাকে কাবু করার, তাকে ম্যানেজ করার। এই জন্য সে যে যে শর্ত দিচ্ছে, সে যেভাবে বলতেছে, যেমনি নাচাও তেমনি নাচি, বান্দার কি দোষ, যেভাবে নাচাচ্ছে সেভাবে আপনাকে নাচতে হচ্ছে। দেখেন দৈনন্দিন জীবনে রোজ প্রায় আমরা শুনি জিনের আসর পড়ছে। জিনের আসর পড়া রুগী আমরা দেখেছি না? দেখেছি? দেখিনি? এখানে কে আছেন জিনের আসর পড়ছে, ভূতে ধরেছে রুগী দেখেছি? তারা কি করে জিনের আসর? ভিডিওটা আছে, ভিডিওটা আমি দেখি, দেখাবো নি, খুঁজে পেলেই আমি দেখাবো। একদম নাচতেছে, কি বলতেছে, এরকম 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 করতেছে, তাই না? তো এই বিষয়টা পজেজের মধ্যে আছে, পাবো না কেন? এটা একটা সিনেমার ক্লিপস ছিল। এটা এখান থেকে যেটা বোঝাচ্ছিলাম, এই লাস্টের সিনেমার সিনটাই বলি। বিদ্যা বালন সাধারণভাবে কথা বলতেছিল, কিন্তু হঠাৎ করে একটা অপশক্তি, একটা অশরীরীয় শক্তি যখন তার মধ্যে প্রবেশ করলো, আগের ভিডিওগুলোতে আমরা যেটা দেখলাম, জিনে ধরা, ভূতে ধরা,
পেশেন্টরা যেরকম আচরণ করে, তার মানে কি তখন তার আর নিজস্ব কোনো ক্ষমতা থাকে না, সেই পার্সনের আর কোনো ক্ষমতা থাকে না, সে ওই যে শক্তি তাকে ডমিনেট করছে, তার মধ্যে ভর করছে, তার ইচ্ছায় তার যেমনি নাচায় তেমনি নাচতেছে। হ্যাঁ, তো এই বিষয়টাই হলো পজেস। রুগী যখন এরকম অনুভব করে, আপনার সামনে কথা বলবে যখন এইভাবেই, হ্যাঁ, যে আমি কারো অধীনে চলে গেছি, তার ইচ্ছায় আমাকে কাজ করতে হচ্ছে, এই ব্যথার জন্য আমি কিছু করতে পারতেছি না, ব্যথার ইয়েতেই আমাকে করতে হচ্ছে, তখন আমরা এই বিষয়টা নিই, মানে তার নিজস্ব কোনো বিচার বিবেচনা বা নিজস্ব কোনো ইচ্ছা যেখানে কাজ হচ্ছে না, সেটাকে আমরা পজেস নিই, পজেসড বুঝি। পজেসের আরেকটা মানে হলো একজনের পজিশনে থাকা কোনো জিনিস, যেমন ধরেন যে আপনি জমি কিনছেন, দোকানে আমরা পজিশন বিক্রি করি, পজিশন কিনি, তো একটা জমি কিনলেন, দলিল করলেন, মানে ওই জমি আপনার পজিশনে চলে গেল। এবার আপনি ওই জমিকে ইচ্ছা করলে আমের বাগান করবেন, না কাঁঠালের বাগান করবেন, নাকি ওখানে আলু চাষ করবেন, নাকি পুকুর খুঁড়বেন, সেটা আপনার ব্যাপার। এই বিষয়ে নিয়ে কারো কোনো বলার অধিকার নাই, আইনগত কোনো অধিকার নাই। ঠিক আছে, আপনি ধরেন একজনের আহ, একটা বাড়ি একজনের কাছ থেকে কিনলেন, তখন আপনি কি হয়ে গেলেন, ওই বাড়ির মালিক হয়ে গেলেন, সেটা আপনার প্রপার্টি হয়ে গেল। তার মানে বাড়িটা আপনার পজিশনে আসলো। এখন ওই বাড়ি যদি আপনি ভেঙে দিবেন, ওটা ভাড়া দিবেন, না ওটা কি করবেন, আগুন দিবেন, আগুন জ্বালাবেন, না কি করবেন, সেটা আপনার ব্যাপার। আপনার বাড়ির কোনো নিজস্ব ইচ্ছা থাকবে না যে আমাকে তোমার ভাঙা যাবে না, আমাকে বহুতল বানানো যাবে না, সেটা বলতে পারবে না, মালিকের ইচ্ছাই তাকে করতে হবে। ঠিক আছে, তো ধরুন কোনো একটা অসুস্থতায় একজন ভুগছে, যেটাতে তার কিছুই করার নাই, সে পুরা ওই অসুখের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে, অসুখের অধীনেই চলে গেছে, তার নিজস্ব শক্তিতে সে ওই অসুখের সাথে লড়াই করতে পারছে না। তার মানে কি, সে ওই অসুখের অধীনে চলে গেল। ভূতে ধরা মানুষের যেরকম কোনো হুঁশ থাকে না, তাই না, সেরকম অসুখের ইয়েতে এখন আপনি রুগীকে জিজ্ঞাসা করলেন, আমি প্র্যাকটিক্যাল উদাহরণ বলতেছি, আপনার চেম্বার এটাকে কিভাবে পাবেন। আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করলেন যে আপনার পায়খানা কেমন হয়, রুগী বলতেছে যে আহ, পায়খানা তো ওইরকম হয় না, 2 দিন 4 দিন, কখনো 1 সপ্তাহ অন্তর অন্তর হয়। বলে একটু হয় না। আপনি বললেন যে কখনো না কখনো তো পায়খানা হয়, তো রুগী বলছে না একটুও হয় না। বলে একটুও হয় না মানে? আচ্ছা হ্যাঁ, 4-5টা গ্লিসারিন সাপোজিটরি দিয়ে তারপর টেনে টেনে বাহির করতে হয়, নিজে থেকে একদমই বের হয় না। তো এরকম কতদিন ধরে, প্রায় বছর খানেক ধরে চলতেছে। তাহলে এই ক্ষেত্রটাতে হচ্ছে কি, ব্যক্তিটা পায়খানার দ্বারা পজেস্ট হচ্ছে, আমরা বলতে পারি ব্যক্তিটি পায়খানার দ্বারা পজেস্ট। আরেকটা রুগী বলছে যে ডাক্তার সাহেব, আমার মনে হয় যে ওই অসুখটা আমার মনটাকে ঘিরে ফেলেছে, আমার চিন্তা শক্তি, আমি ওই অসুখের বাইরে কোনো কিছু চিন্তাই করতে পারি না, মনে হচ্ছে আমার চিন্তা শক্তি সবকিছু কন্ট্রোল করতেছে, আমি যেন এই অসুস্থতা থেকে অন্য কোনো দিকে মনোযোগী দিতে পারতেছি না, সব সময় আমার মাথার মধ্যে এই রোগের চিন্তা, এই এরকম কিছু, এছাড়া আমি আর ভাবতেই পারি না। ব্রুডিং আসতে পারে, থট পার্সন, সেগুলো দূরের বিষয়, কিন্তু এইখানের বিষয়টা হলো পজেস, সবচেয়ে কাছের, এই ভাবনার উপর সবচেয়ে কাছের ইয়েটা হলো পজেস। সবসময় মনে রাখবেন, লিখে নেন, পজেস্টের 2টা শর্ত থাকবে। পজেস্টের 2টা শর্ত থাকবে, একটা হলো কোন শক্তি কন্ট্রোল করবে, 2 নাম্বার হচ্ছে অন্য কোনো বা কারো অধিকারে থাকবে, বা তার স্বাধীনতা বা তার অধিকার হরণ করে রাখবে। একটা হলো শক্তির কন্ট্রোলে থাকা, আরেকটা হলো তার কিছু করার অধিকার, তার স্বাধীনতা হরণ করা। তো এই মহিলাটা, আমাদের এই পেশেন্টটার মধ্যেও এই জিনিসটাই দেখা যায়। তার ব্যথা এমন ভয়ঙ্কর যে তার শক্তি এখানে সে খাটাতে পারছে না, তার ইচ্ছা মতো সে চলতে পারছে না। ব্যথা তাকে যেভাবে কাজ করাচ্ছে, সেভাবে কিরকম, সে কাপড় পরে রেডি হলো বাচ্চাদেরকে নিয়ে বাইরে হবে, অমনি তার হঠাৎ করে চিলিক মেরে ব্যথা শুরু হয়ে গেল, সে কিন্তু আর যেতে পারলো না। তার মানে কি, ব্যথা তার সারা মুভমেন্টটাকে রেস্ট্রিকশন করে দিচ্ছে। এটা কিন্তু ডেলুশন সিজড না, সিজডের বিষয়টা কিন্তু আলাদা।
এই ব্যথাটা কিন্তু সব সময় তাকে কন্ট্রোল করতেছে, ধরে রাখছে, তার ইচ্ছায় সে কিছু করতে পারছে না। ঠিক আছে? তো ব্যথার মর্জি অনুযায়ী তাকে চলতে হচ্ছে, তার সব কনসেন্ট্রেশন সব যেন ব্যথার দিকে, অর্থাৎ তার ক্রিয়া প্রতিক্রিয়া ব্যথার অধীনে, ব্যথা তাকে কবজা করে রেখেছে, তাকে অধিকার করে রেখেছে, তাই এটা হচ্ছে পজেস্ট। এই জন্য নেওয়া হয়েছে ডেলুশন পজেস্ট অফ বিং। বুঝতে পেরেছেন কাশ্মীর আপা? ডক্টর কাশ্মীর রহমান? জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, এরপরে হলো ডেলুশন পোর। ডেলুশন পোর কোত্থেকে? পোর, পোর মানে কি? পোর মানে আমরা কি বুঝি? চোখ বন্ধ করে পোর, চিন্তা করেন দেখি। আমি চোখটা বন্ধ করলাম, আপনার কানের সামনে আমি পোর বললাম, আপনার চোখে কি ভাসবে, কি বুঝবেন? ছেঁড়া কাপড় পরে আছে, উস্কো উস্কো চুল, হ্যাঁ, ফকিরের মতন বেশে আছে, এরকম একজনের ছবি কিন্তু আমার চোখের মধ্যে আসবে। পোর যদি বলি, আপনার মনের মধ্যে আসবে যে একবেলা খাবার জুটছে না তার, বা আধ পেট করে খেয়ে আছে, এরকম পার্সনকে বুঝবো, তাই না? আর পোরের যদি ডিকশনারি মানে খুঁজি, তাহলে কি আসবে? গরিব, দরিদ্র, একজনের যা প্রয়োজন তা সে পাচ্ছে না, এটা হলো পোর। কিন্তু বেসিক্যালি পোর আমাদের কল্পনার মতো না। আমরা যেটা চোখ বন্ধ করে কল্পনায় পোর দেখলাম, সেটা কিন্তু না। পোর হচ্ছে একটা মেন্টাল স্টেট, মাইন্ডের মধ্যে আছে, মেন্টাল স্টেট কে রিপ্রেজেন্ট করতেছে, মেন্টাল স্টেট কে বোঝাচ্ছে। পোর হলে অনেকগুলো শর্ত থাকতে হবে, একে একে লিখে নেন। পোরের অনেকগুলো শর্ত, আমি তো 9টা শর্ত খুঁজে পেয়েছি, আপনারা আরো খুঁজতে পারেন। পোরের প্রথম শর্ত হলো, পোর এই ক্ষেত্রগুলোতে আপনি পোর নিতে পারবেন। সরি, 1 নাম্বার, কোনো কিছুর অস্বাভাবিক বা পর্যাপ্ত অভাব, পর্যাপ্ত নাই, অভাব। যেমন পোর অক্সিজেন সাপ্লাই, পোর মানি ফ্লো, পোর লিকুইডিটি, আমরা ওই যে শেয়ার মার্কেটে ইউজ করি, পোর। তারপর 2 নাম্বারটা কি? 2 নাম্বার হচ্ছে ব্যক্তিগত বা ম্যাটেরিয়াল সম্পদের অভাব। ব্যক্তিগত বলছি, বস্তুগত বা ম্যাটেরিয়াল সম্পদের অভাব। 3 নাম্বার হচ্ছে প্রয়োজনের থেকে পরিমাণে কম, স্যার, প্রয়োজন থেকে 1 নম্বরটা আরেকবার বলেন। কোনো কিছুর, আমি এটা দিয়ে দিব গুগল ক্লাসরুমে ইনশাল্লাহ। কোনো কিছুর অস্বাভাবিক, কোনো কিছুর অস্বাভাবিক বা পর্যাপ্ততার অভাব, কোনো কিছুর অস্বাভাবিক বা পর্যাপ্ততার অভাব। ওই যে বললাম, পোর লিকুইডিটি, পোর মানি সাপ্লাই, পোর অক্সিজেন সাপ্লাই। করোনার সময় পোর অক্সিজেন সাপ্লাই ছিল, আমাদের বডিতেও পোর অক্সিজেন সাপ্লাই হয়। 2 নাম্বারটা হচ্ছে বস্তুগত বা ম্যাটেরিয়াল সম্পদের অভাব। 3 নাম্বার হচ্ছে প্রয়োজন থেকে পরিমাণে কম, প্রয়োজন থেকে পরিমাণে কম। 4 নাম্বার হচ্ছে করুণাময়ী, করুণাময়ী, করুণাময়ী বা দুঃখপূর্ণ উত্তেজনা, দুঃখপূর্ণ ভাব। পোর ইন প্রাইস, পোর মানে মূল্য বা দরে কম, মূল্য মানে দাম, মূল্য বা দামে কম। পোরের একটা পোর কোয়ালিটি, গুণে কম, ভ্যালু খুব নিকৃষ্ট, গুণ নাই, গুণ নাই, পোর কোয়ালিটি। ঠিক আছে? শীর্ণ, রোগা, ক্ষীণকায়, দুর্ভিক্ষ অঞ্চলের বাচ্চার কথা ভাবেন, শীর্ণ, রোগা, এমালসিফিকেটেড, লঘুকৃত। হ্যাঁ, লঘুকৃত। আমি আতর কিনছি, বুঝছেন, আতর কিনে, যেটা আমি ওদের আতর কিনি, দেখা যাচ্ছে 1 গ্রামের দাম নিচ্ছে 150 টাকা। সেই আতর গায়ে মাখার পরে কলেজে যখন যাই, টিচাররা এই কি আতর মাখছেন আপনি, থাকাই যাচ্ছে না, এত গন্ধ। হ্যাঁ, আর সেই আতরকে যখন তারা ডাইলিউট করে, এমালসিফিকেশন বলে এটাকে, আরো লঘুকৃত করে, মানে 1 গ্রামকে ওরা বানায়, আমরা যেরকম ওষুধ বানাই সেরকম ওরা
আহ, দেখা যাচ্ছে যে 10 ড্রাম 20 ড্রাম বানায় ফেলতেছে, তখন ওই আতরটা মাখার পরে আর আমি পাচ্ছি বা আমার পাশে যে বসছে সে নাক লাগাচ্ছে সে পাচ্ছে আর পাচ্ছে না। হ্যাঁ, এটা হলো পোর, পোর ইন কোয়ালিটি। হ্যাঁ, এমানসিফিকেশন, এটাও পোর। তারপর হচ্ছে পোর আনপ্রোডাক্টিভ। পোরের আরেকটা মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ, অনুর্বর, বন্ধা। আমরা বন্ধা বলি না, বন্ধা, নিষ্ফলা, অলাভজনক, এটা হচ্ছে পোরের একটা মানে। আরেকটা মানে হচ্ছে ক্যারেক্টারাইজড বাই প্রভার্টি। ক্যারেক্টারাইজড বাই প্রভার্টি, এগুলো হলো পোরের মানে। এই 9টা মানে দেওয়া আছে। তো পুরা রুব্রিক্স এর অর্থ করলে দাঁড়ায় রুগী মনে করে যে তার কোনো রিসোর্সের অভাব। রিসোর্স মানে কি? রিসোর্স হলো ধরেন পাওয়ার, স্ট্রেংথ। হ্যাঁ, স্ট্রেংথ, শক্তি, এনার্জি, এনার্জি তো বুঝি, দক্ষতা, হ্যাঁ, জ্ঞান, এগুলো হলো রিসোর্স। রুগী মনে করে যে এগুলার অভাব। এই অভাব বা অপ্রাতুল্যতা বা কমতির জন্য সে অনুভব করে যে এই অভাবের কারণে তার জীবনটা প্রভাবিত করছে, এই অভাবগুলা তার জীবনকে প্রভাবিত করছে, এবং এটা তার জন্য ম্যানেজ করা কঠিন। এটা তার মধ্যে ভাবনা আসে। আমার এই জ্ঞান এতই কমে গেছে ইদানিং, আমি আপনাদের প্রশ্নের জবাব দিতেও আর সাহস পাচ্ছি না। তাহলে কি আমার ক্লাসকে সেটা প্রভাবিত করবে? তাহলে তখন কি হবে? এটা হলো ডেলুশন পোর। নলেজটা কমে গেছে, এটাও ডেলুশন পোর। তো একজন পোর ব্যক্তি বিশ্বাস করে যে সে পোর। সে মনে করে, সে বিশ্বাস করা শুরু করে যে আমি পোর, আমার এগুলোর অভাব আছে, এবং ফিল করে যে তার বস্তুগত সম্পদ মানে ম্যাটেরিয়ালিস্টিক সম্পদ বা শারীরিক শক্তি দিয়ে সে কিছুই করতে পারছে না, তার কিছু করার নাই, এরকম সে ফিল করে। দেখেন, একজন দরিদ্র মানুষই যে যে আপনার পোর ফিল করবে এমনটা কিন্তু না। গতকালকে আমরা কি দেখেছি, একটা মানুষের কাছে 10 টাকা ছিল, তাই না? সে 10 টাকা, "হ্যাঁ, আমার তো টাকা আছে, আমি এই টাকা দিয়ে একটা পাউরুটি একটা কলা কিনে খাবো।" তখন আমরা ওটাই কি নিয়েছিলাম? নতুনদের মধ্যে একজন বলেন। রিস, স্যার রিস। এই তো আবার ভুল বললেন। তখন আমরা কি বলেছিলাম? ওয়েলথ, কে বললেন? ওয়েলথ। ওয়েলথ। এটা হলো ওয়েলথ ফ্রম। দরিদ্র কিন্তু তার মধ্যে ওয়েলদি ভাবটা ছিল। রিচ আর ওয়েলথ এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন রিচ ম্যান, রিচ ম্যান মানে কি? বিল গেটস, এলন মাস্ক, টাটা, কোটি কোটি টাকা আছে, কিন্তু এরা ফিল করতেছে না যে আমার এত টাকা আছে। তাহলে তার মধ্যে ওয়েলদি বিষয়টা থাকবে না। আমি দরিদ্র, আমি বেশি উদাহরণ দিলাম, নখ আমার সুন্দর হতে হবে, তাই না? ন্যাকটার মিউরে আমরা বলেছিলাম। তো পোরের মধ্যে এখন প্রচন্ড, একজন প্রচন্ড মানে অনেক ধনী পার্সন, কোটিপতি, তার মধ্যেও কিন্তু পোর ফিল থাকতে পারে। সালমান এফ রহমানের মধ্যেও কোটিপতি মানে পোর ফিল থাকতে পারে, পোর ফিল থাকতে পারে। আমার এত শেয়ার, আমি ভ্যাকসিন গ্রুপের ওনার, আমার তো অমুক জিনিস নাই, আমার তো, আমি তো এটা পেলাম না, এই ফিলিংস গুলো থাকতে পারে। ল্যাক অফ সামথিং, শর্টেজ অফ সামথিং থাকতে পারে। ইংরেজিতে একটা প্রভাব আছে, একটা প্রবাদ আছে, পোর লিটিল রিচ গার্ল। এটা একটু বুঝতে পারলেই আমাদের বোঝা যায় যে পোর লিটিল রিচ গার্ল, পোর লিটিল রিচ গার্ল এর মানে হলো অসুখী ব্যক্তি, অঢেল টাকা পয়সা, প্রচুর সম্পত্তি, কিন্তু ইমোশনাল সাপোর্ট নাই। ইমোশনালি সে সাপোর্ট পাচ্ছে না। পোর লিটিল রিচ গার্ল। মাইন্ড চ্যাপ্টারে আপনার পোর আছে, এই কারণে পোর ওয়ার্ডটার আপনার সূক্ষ্ম অনুভূতি আপনাকে বুঝতে হবে, পোর ওয়ার্ডের সেন্সটা আপনাকে বুঝতে হবে, না হলে পোর নিতে পারবেন না। তো সাধারণত কি কি কথাবার্তা বললে আপনার চেম্বারে রুগী এসে কথা বললে আপনি ডেলুশন পোরের কথা ভাববেন, এগুলো একটু নোট করে নেবেন। রুগী এসে বলবে, "ডাক্তার সাহেব, আমি না গণিতে খুব দুর্বল, আমি বড় বড় অঙ্ক সমাধান করতে পারি না, এমনকি এই সিম্পল সিম্পল যোগ বিয়োগও আমি করতে পারি না।"
তার মানে কি আমার মধ্যে ক্যাপাবিলিটি নাই, অ্যাবিলিটি নাই, ল্যাক অফ অ্যাবিলিটি, পোর, তার মধ্যে পোরের ফিলিং চলে আসছে। ডাক্তার সাহেব আমি আগে ম্যারাথনে দৌড়ায় আমি ফার্স্ট হয়েছি, আর এখন আমি এখন একটু জোরে হাঁটতে গেলেই হয়ে যায়, একটু অল্প দূরে যেতে পারি না। তাহলে এর মধ্যে কি কাজ করছে? আগে ম্যারাথনে করতাম, আগে ওয়েল দিছিলাম, এখন আমি পোর, জোরে হাঁটতে পারি না। আগে কত বড় বড় আঘাত সহ্য করতাম, এখন আমি বিন্দু মাত্র পেন সহ্য করতে পারি না, বা বলবে যে আমার পেন সহ্য করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, এটাও পোর। তাহলে পোরের ভাবনাটা ম্যান টু ম্যান আলাদা হয়। 1 লক্ষ টাকা হারিয়ে গেল, আমার কিছু আসে যায় না। আর একটা মানুষের 1টা টাকা হারায় গেল, তার মধ্যে পোর অনুভব, আরে আমার সব চলে গেল, পোর অনুভব, পোর ফিলিংটা তার মধ্যে চলে আসে। আবার রুগী বলছে যে আমার অসুখ বিসুখ সেরকম হয় না, সব সময় আমি একদম ফিটফাট, কিন্তু আগের মতো নিজেকে আর ফিট রাখতে পারছি না, আগের মতো পাচ্ছি না। তার মানে ল্যাক অফ শর্টেজ, ডেলুশন, পোর। ঠিক আছে? তো এইভাবে আমাদের এই রোগী কি ভাবতেছিল যে আগে যে শক্তি ছিল, বাড়ির কাজ করার স্পৃহা ছিল, চলাফেরা করার শক্তি ছিল, বাচ্চাদেরকে যেভাবে টেক কেয়ার করতে পারতাম আগের মতো এখন আর পারছি না, এই জন্যই তার কাছে দুর্বল লাগতেছে। তাহলে ডেলুশন পোর। সবসময় যে দুর্বল বলবে আর ডেলুশন পোর নিয়ে নেবেন তা না, ফিলিংস দেখে আপনাকে নিতে হবে, সে ফিল করতেছে। এরপরে আরেকটা রুব্রিক্স নেওয়া হয়েছিল, এই রুব্রিক্সটা হলো ইমপেশেন্ট হিট উইথ ইমপেশেন্ট ইমপেশেন্ট হিট উইথ। ইমপেশেন্স মানে কি বলেন দেখি? ইমপেশেন্স অধৈর্য স্যার। হ্যাঁ, অধৈর্য, খুব দ্রুত কাজ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়া, কোনো প্রকার অপেক্ষা ছাড়াই সে সেটা করতে চায়, পেতে চায়। ইমপেশেন্ট পারসন কারো জন্য অপেক্ষা করতে পারবে না। আমি গতকালকে বলতেছিলাম, কি বলছিলাম বলেন তো? পেশেন্ট এসে কি বলছে, ডাক্তার সাহেব আপনার চেম্বারে এসে দেখলাম 8-10 জন রোগী বসে আছে, বাইরে গুনে দেখি 15 জোড়া জুতা, 15 জোড়া স্যান্ডেল, আমি ডাক্তার সাহেব আপনার কাছে আর আসলাম না। সে ওই পেশেন্টও কিন্তু ইমপেশেন্ট ছিল, সে অপেক্ষা করতে পারলো না, অপেক্ষা করতে চায় না। যে কাজটা তার মাথায় আসছে, যে কাজটা তার সামনে আসছে, সে এটা এখনই করতে চায়, ইমিডিয়েটলি করতে চায়। রুগী বলছে আমি এটা এখনই করতে চাই, আমি অপেক্ষা করতে পারবো না, আপনি অনেক সময় নিচ্ছেন। একজন রুগী ফোন দিয়ে বলতেছে, হ্যাঁ ডাক্তার সাহেব আমি কিন্তু আপনার চেম্বারে যাব, আমি কিন্তু দাঁড়াতে পারবো না, আমার জন্য আপনি ওষুধটা রেডি করে রাখেন, আমি রিক্সাটা রেখে জাস্ট আপনার ওষুধ নিয়ে আসবো, আমি কিন্তু অপেক্ষা করতে পারবো না। এটা কি? এটা হলো ইমপেশেন্স। রুগীর এসে বলে আর কতদিন লাগবে ডাক্তার সাহেব, আর কতদিন সময় লাগবে? ইমপেশেন্স। আপনি ইতিমধ্যে অনেক সময় নিয়ে নিয়েছেন, দ্রুত করেন, এমন ভালো ওষুধ দেন, ঠিক আছে আপনি ক্যারিডিজাইপের ফার্স্ট নেন, সেটা নেন, কিন্তু এটা হলো ইমপেশেন্স। আমি অপেক্ষা করতে পারবো না, আমি অপেক্ষা করতে পারবো না। উফ, এটা কেন হচ্ছে না, কেন তাড়াতাড়ি সারছে না, কেন এত সময় নিচ্ছে? আপনার কাছে যারা আসে তারা তো বলে যে তাড়াতাড়ি হয়, কিন্তু আমারটা কেন এত সময় লাগছে? যতজন পেশেন্ট আমি নিয়ে আসলাম সবারটা ভালো হচ্ছে, আমারটা কেন এত সময় লাগছে? ইমপেশেন্ট। রুগীর এই যে আমি যে ভাষ্যগুলো বললাম, রুগীর কথোপকথনগুলো শেয়ার করলাম, এই প্রত্যেকটা ভাষণের মধ্যে একটা কমন ফিলিংস লুকায় আছে। কি সেটা? কি লুকায় আছে? এক্সট্রিম রেস্টলেসনেস। এক্সট্রিম রেস্টলেসনেস এর কারণে, ভেতরের এক্সট্রিম রেস্টলেসনেস কারণে তার মুখ দিয়ে কথাগুলো আসছে। এই যতজন রোগীর ভাষ্য আমি আপনাদেরকে বললাম, প্রত্যেক ক্ষেত্রেই এই রোগী প্রত্যাশিত কাজ মুহূর্তের মধ্যে শেষ করতে চাচ্ছে, শেষ করে নিতে চাচ্ছে। এই ভাষ্যগুলো আপনি রোগীকে প্রশ্ন করলেন আর রোগী এসে দেবে, আর আপনি তারপরে ইমপ্রেশন নেবেন, এটা কিন্তু হবে না, এরকম কখনোই হবে না। রোগীর ভাষ্য ধরে এই রুব্রিক্স গুলো দেওয়া যায় না। ইমপেশেন্ট
প্রেসক্রাইব করা যায় না। এগুলো হলো তার ফিলিং এর প্রকাশ, কথা বলতে বলতে আপনি পাবেন। তার পেশেন্ট যখন পেশেন্স যখন লুজ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তখনই সে ইমপেশেন্স হয়ে পড়তেছে। তাহলে ইমপেশেন্স এর মানে বুঝছেন? নতুনরা বুঝেছেন? পুরোনো তো বুঝার কথা। ইমপেশেন্স অনেক কথা বলেছি, নতুনরা কি বুঝেননি এরকম কেউ আছেন? গতকালকে জয়েন করেছেন তাসনুভা, বুঝেছেন? জি স্যার। শুনতেই পেলাম না। ইমপেশেন্সটা বুঝেছেন? রুগী এসে কোনো কথা বলবে, আপনি ইমপেশেন্স নেবেন তা কিন্তু না। জি স্যার, বুঝেছি। শুনতে পেলাম না, সম্ভবত মাইক্রোফোনের সমস্যা। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে বুঝেছেন। না বুঝলেও ওই যে ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো ভালো করে দেখবেন। আপনার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট টাস্ক। আগের যে 4টা ক্লাস দেওয়া আছে সেটা একদম মুখস্থ করে ফেলবেন দেখে দেখে। আর আজকে যেগুলা দেখানো হলো সেগুলাকে লিখবেন, সামনের মাসের জন্য ফেলে দেবেন না। বেলেডোনা পেশেন্ট প্রতি দিন আমরা 40% পাই, এটা মাথায় রেখে বেলেডোনাটা শিখবেন, ডেফিনেটলি অনেক ভালো করতে পারবেন। তো এরপরে এই রুব্রিক্স এর পরের অংশটা কি আছে? ইমপেশেন্স তো বুঝে গেছি আমরা। এরপর আছে হিট। হিট কি? হিট মানে কি? হিট কি? রোগের চরম অবস্থা। আহ, আগেই চরম অবস্থা বলে। হিট মানে কি ডিকশনারি মানে বলেন? স্যার হিট মানে তাপমাত্রা। হিট মানে তাপমাত্রা। আরেকটা ভিডিও দেখাতে ছিলাম হিট নিয়ে। আজকে আসলে আমি খুবই সরি, আমার খুব স্ক্যাটার্ড। এই 5টা থেকে একটা না, 1 কাপ চায়ের জন্য উঠতে পারিনি। তো হিট, হিট মানে তাপমাত্রা, ঠিক আছে। টেম্পারেচার কি হচ্ছে? কোনো জিনিসের মধ্যে যখন টেম্পারেচার বাড়ছে তখন কি হচ্ছে? ধরেন যে আমি এটা একটা ধরেন মেটাল, এর মধ্যে যখন আমি আগুন দিয়ে গরম করতেছি, ঠিক আছে, গরম করতে যে এর মধ্যে টেম্পারেচার বাড়ছে, তখন কি হয়? ভেতরে যে অণুগুলা থাকে, আমরা তো জানি প্রত্যেকটা মেটাল, প্রত্যেকটা দ্রব্য, প্রত্যেকটা জিনিস অণু পরমাণু দিয়ে গঠিত। কয়েকটা পরমাণু মিলে একটা অণু হয়, অণু আমরা বুঝি। অণু পরমাণুগুলা তখন কি হচ্ছে? টেম্পারেচার বাড়ালে সেগুলোর ভেতরে থাকা গতি বাড়তে থাকে। হ্যাঁ, স্বাভাবিক তাপমাত্রায় অণু পরমাণুগুলা এক ধরনের হারমোনিয়াস মুভমেন্ট থাকে। এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। এটা দেখালে আমাকে আর বলতে হতো না, আপনাদের মাথার মধ্যে ঢুকেই যেত। করোলয়েড পেশেন্ট। আচ্ছা, আমার দেখানো পরে সম্ভব হবে কিনা আমি দেখাবো না, আজকে বোঝেন। তো অনুপরমাণু গুলো এমনি নর্মাল অবস্থায় এই একটা রিদমিক ইয়েতে থাকে। আপনি যদি পানির কথা চিন্তা করেন, পানিও রিদমিক ওয়েতে মুভমেন্ট থাকে। হ্যাঁ, এই রিদমিক মুভমেন্টটাকে বলে হচ্ছে ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি, ব্রাউনীয়, BROWNIO, আমরা কেমিস্ট্রিতে পড়েছি, সম্ভবত বানান এটাই, ব্রায়োনীয় গতি আর কি। ব্রায়োনীয় গতি এটা বেসিক্যালি একজন উদ্ভিদ বিজ্ঞানী, হ্যাঁ, রবার্ট ব্রাউন, তিনি এটা সম্পর্কে একটা ধারণা দেন। কিন্তু আইনস্টাইন এটা খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, ওই ব্যাখ্যাটাই আমার ভিডিওতে ছিল। তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে কি হয়? এই ভেতরে যে রিদমিক কণাগুলো আছে, সে কণাগুলোর গতি বাড়তে থাকে, মুভমেন্ট বাড়তে থাকে। তখন হয় কি? এই দিক ওদিক ছোটাছুটি করে হারমোনি নষ্ট হয়ে যায়, ডিসহারমোনিক হয়ে যায়। একটার সাথে দেখা যাচ্ছে এই কণা ধরেন এমনি নর্মাল অবস্থায় এইদিকে যাচ্ছিল, এদিকে নর্মাল সুন্দরভাবে যাচ্ছিল, যেই হিট দিয়েছেন এরকম লাভ হচ্ছে, একটার সাথে একটা বাড়ি খাচ্ছে, সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষ হয়ে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করতেছে, কণাগুলোর গতি বাড়ছে আর বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো এইরকমটা রোগীর ভেতরে ওলট পালট হতে থাকে। তার হারমোনি, হিটের সাথে সাথে যত হিট বাড়তে থাকে তার হারমোনি ডিস্টার্ব হতে থাকে। সে নিজে কিছুই করতে পারছে না, তার সহ্য হচ্ছে না। এই পেশেন্টটা কি সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। দৈনন্দিন জীবনে যা করা দরকার, বাচ্চাদেরকে খাওয়ানো দরকার, বাচ্চাদের নিয়ে যাবে, এরকম কিছুই করতে পারছিল না, কিছুই করতে পারছিল না। এই যে করতে পারতেছিল না, এই কারণে সে
তার সহ্য হচ্ছে না, এই বিশৃঙ্খলতা, এই উল্টাপাল্টা জীবন থেকে সে মুক্তি পাইতে চাচ্ছিল। ঠিক আছে, মুক্তি পাইতে চাচ্ছিল। এই ক্ষেত্রগুলোতে আমরা বেসিক্যালি লাইট ডিজায়ার ফর নি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড এর কথা চিন্তা করি, কিন্তু হিটের প্রয়োগ হচ্ছে সব সময় ব্যথা বেদনা পীড়া, হ্যাঁ, এরকম অবস্থায় হবে তা না। এটা যে কোনো অবস্থায় হতে পারে, জ্বরের ক্ষেত্রে, মাথা ব্যথায়, মাথা ঘোরা অবস্থায়, যে কোনো বিরক্তিকর, ক্ষতিকর, হ্যাঁ, অসুখকর, মানে মানে ভালো লাগতেছে না, অসুস্থ অবস্থায়, যেরকম পরিস্থিতি তার মধ্যে এরকম উথাল পাতাল হতে থাকবে, একটার সাথে একটা রিদমটা নষ্ট হয়ে যাবে এবং রুগী সেখান থেকে খুব দ্রুত সেখান থেকে বাইরে হতে ইমপেশেন্ট, কিওর মানে ইমপ্রেশন, এখনই আমাকে এখান থেকে বাড়াতে হবে, এরকম একটা ভাবনা আমাদের এই ইমপেশেন্ট হিট ডিউরিং এর মধ্যে থাকবে। আর গতকালকে তো লাইট ডিজায়ার ফরটা বুঝাইছি, লাইট ডিজায়ার ফর তো এই রোগীর মধ্যে ছিলই। এরপরে যেটা ছিল ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, এই ইয়েটাও নেওয়া যায়। ঠিক আছে, তো আশা করি পেশেন্ট এই আজকে আবার কেসটা পড়বেন, কেসটা পড়ে আমার এই যে বক্তব্যগুলা সেই বক্তব্যগুলোর সাথে ম্যাচিং করবেন, ম্যাচিং করে কোনো জায়গায় যদি কোনো কনফিউশন বুঝতে পারলেন না তাহলে আগামী দিন 5 মিনিট আগে জয়েন করবেন, 9:40 জয়েন করবেন, 9:40 জয়েন করে আমাকে বলবেন যে এই সমস্যা এখানে বুঝতে পারিনি, আমি আবার চেষ্টা করব বিষয়টাকে ক্লিয়ার করার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখি, আমার এনার্জি লেভেল আসলে ডাউন হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুনদের জন্য বেশি বেশি আমার সাজেশন থাকলো, হোসনেরা আক্তার নাকি, হ্যাঁ জি বলেন, হাত তুলেছেন। নতুনদের প্রতি আমার সাজেশন হলো অবশ্যই 9:45 আগে ঢুকবেন, আর দ্বিতীয়ত প্রতিদিনের ভিডিওটা আবার দেখবেন, দেখে সেগুলাকে নোট করবেন, লাইন বাই লাইন নোট করবেন, করে সেগুলাকে পড়বেন।